সায়ন বলল, ধর এমনভাবে কেউ তাদের মেরে তোর কাছে পার্সেল করলো, ভয় পাবি না তো? শীতল বলল, মোটেও না। সায়ন বলল, তাহলে আবেদন মঞ্জুর করা হলো। শীতল বলল, মানে? কিসের আবেদন? কিসের মঞ্জুর? সায়ন বলল, ও কিছু না, তুই পেয়ারা খা, আমি বরং যাই। সায়নের কথায় আগামাথা কিছুই বুঝল না। সে পেয়ারা খাওয়াতে মন দিল। সীতারা এসে তখন জানালেন শুদ্ধকে নাকি কলে পাচ্ছেন না। ছেলেটার সাথে কথাও হয়নি গতকাল থেকে। একথা শুনে শীতল নিজেই ফোন করলো শুদ্ধকে। কলের পর কল দিতেই থাকলো, তবুও কেউ রিসিভ করলো না। 8বারের বেলায় কেউ রিসিভ করে বলল, হেই শীতল, শুদ্ধকে আটকাও বোন। শীতল বলল, আটকাবো? কিন্তু কেন? কি হয়েছে? শুদ্ধের বন্ধু কামরান বলল, লাইফ রিস্ক নিয়ে স্কাই ডাইভিং করার পায়তারা জুড়েছে। কার উপর রেগে আছে কে জানে। শীতল বলল, এটা আবার কি? কামরান বলল, একটা কাজে প্রাইভেট জেট নিয়েছিলাম, এখনও বলছে প্যারাশুট নিয়ে জেট থেকে লাফ দেবে। এই পাগলটাকে কি করে সামলাবো আমি? শীতল বলল, লাফ দেবে মানে? চলন্ত জেট থেকে লাফ দেবে? কামরান বলল, তাও আবার একা নয়, ঐশ্বর্যকে নিয়ে। শীতল বলল, ঐশ্বর্যকে? কামরান বলল, আমাদের দলের হার্ট হ্যাকার, দেখবে ওদের? এ কথা বলে কামরান ফোনের ব্যাক ক্যামেরা অন করতেই দেখতে পেল শুদ্ধকে। সাদা টি শার্ট, কালো প্যান্ট পরা সুদর্শন যুবকটির কাঁধে ব্যাগ। সে কথা বলতে বলতে জেটের দরজা খুলে দিল শুদ্ধ। কামরান তাকে বলতেও পারল না শীতল কলে আছে, তাকে দেখছে। তার আগেই শুদ্ধ লাফ মেরেছে জেট থেকে। এরপরই লাফ দিল আরেকজন। তার শারীরিক গঠন বলে দিচ্ছে সে মেয়ে। চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। অপরূপ সৌন্দর্যের অধিকারী বলার অপেক্ষা রাখে না। কামরান ক্যামেরা নিচের দিকে তাক করতেই দেখতে পেল শুদ্ধ পড়ে যাচ্ছে নিচের দিকে। নিচে বড় বড় পাহাড়, উপর থেকে পড়লে বাঁচানো যাবে না। শেষ, সব শেষ। এটুকু দেখে ভয়ে শীতলের দেহ কাঁপতে লাগলো, ঘামতে লাগলো দরদর করে। আর দেখার সাহসও করলো না। সে চিৎকার করে উঠল, সু সু শুদ্ধ ভাই! কামরা নিচের দিকে ক্যামেরা তাক করতেই দেখতে পেল শুদ্ধ পড়ে যাচ্ছে। মাথার উপরে স্বচ্ছ সুনীল আকাশ, নিচে বড় বড় পাহাড়। তীব্র বাতাসের গতি তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এত উপর থেকে পড়লে বাঁচানো সম্ভব শূন্যের কোঠায়। শেষ, সব শেষ। এটুকু দেখা মাত্র তার শরীর কাঁপতে লাগলো, ঘামতে লাগলো দরদর করে। গলায় যেন মরণ তৃষ্ণা। হতবাক হয়ে তাকিয়েই রইল। তার ইচ্ছে করলো দুহাত বাড়িয়ে শুদ্ধকে ধরে নিতে, জাপটে ধরে চিৎকার করে বলতে, এ কেমন পাগলামি শুদ্ধ ভাই, কেন এমন করছেন? জানি কি ভয় ডয় নেই নাকি আপনার? সে মনে মনে চিৎকার করে কথাগুলো বলতে কণ্ঠস্বর যেন বোবা, কথা হারিয়ে গেছে, প্রচণ্ড ভয়ে বাক্যহারা। ততক্ষণে শুদ্ধ দৃষ্টির সীমানার বাইরে চলে গেছে, আর দেখা যাচ্ছে না তাকে। তবে কি সত্যি সত্যিই পড়ে গেল, মরে গেল? শীতল আর ভাবার সাহস করল না, শুধু অসহায় সুরে ডেকে উঠল, শুদ্ধ ভাই, কে আছো, ওকে বাঁচাও। একথা বলে চট করে উঠে দাঁড়ালো শীতল। কোলের উপর থাকা চিপসের প্যাকেট পড়ে গেল মেঝেতে। হাউমাউ করে কাঁদতে লাগলো করুণ স্বরে, ডাকতে লাগলো বড় মাকে, বড় আব্বুকে। কর্ণকুহরে প্রতিধ্বনি হতে লাগলো বড় আব্বুর বলা পুরনো কথাগুলো, তোমরা এক একজন আমার জীবন বাগানের জীবন্ত ফুল। তোমাদের কারো কিছু হলে আমি একটুও ভালো থাকবো না, খুব কষ্ট পাবো, বেঁচে থাকার শক্তি হারাবো। আর তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, সুখে থাকবো। আমার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকবে। শুদ্ধ ভাইয়ের কিছু হলে বড় আবুর কি হবে? সায়ন শুদ্ধ দুটোই ওনাদের সন্তান হলেও শুদ্ধ ভাইকে বড় আবু একটু বেশিই ভালোবাসে। আর বড় মা ভালোবাসে সায়ন ভাইকে। মোট কথা শুদ্ধ ভাই সত্যি সত্যি মরে গেলে তাকেই বা ধমকাবে কে, মারবে কে, এটা ওটা কিনে দেবে কে, খোঁচা মেরে কথা বলবে কে? চৌধুরী নিবাসে সবচেয়ে খারাপ মানুষটা হচ্ছে শুদ্ধ ভাই। তাই বলে সে কখনোই চায়নি সে হারিয়ে যাক, ফুরিয়ে যাক, তার এমন করুণ পরিণতি হোক। আর কেনই বা চাইবে? শাসন করলে রাগ ঝাল দেখালেও সে জানে শুদ্ধ সবার ভালো চায় সব সময়। অথচ সেই মানুষটা থাকবে না, একথা ভাবতেও পারে না সে। এ কি হয়ে গেল? কি ঘটে গেল তাদের সাথে? আচমকা শীতলের চিৎকার শুনে থমকে দাঁড়িয়েছে সারাফাত চৌধুরী। ঘাড় ঘুরিয়ে তাকালেন হাউমাউ করে কান্না করা শীতলের দিকে। সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি। উদ্দেশ্য ছিল কড়া করে 1 কাপ চা পান করার। মাথাটা ধরেছে খুব, কাজের চাপ বেশি থাকায় বিশ্রাম হচ্ছে না তেমন। শরীরটা খারাপ লাগায় বাড়িতেই ছিলেন। মাথা ব্যথার কথা সহধর্মীকে জানালে নিচে আসতে বলে সীতারা চুলায় চা বসিয়েছেন। উনি যতবারই চা বানাবেন দুই যা ও সুরসুর করে চলে আসবে, দাঁত বের করে হাসবে। হাসির মানে চায়ের ভাগ চায়। চা দিলে গরম চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করে বলবে, ভাগ্যিস পার্স হারানোর বাহানায় বড় ভাইয়ার সাথে তোমার পরিচয়টা হয়েছিল। না হলে এত স্বাদের চা মিস করে ফেলতাম, স্বাদের জীবনটাও অর্ধেক বৃথা হয়ে যেত। বাড়ির বাচ্চারা শুনে ফেললে লজ্জার অন্ত থাকবে না, তাই সীতারা দু যাকে ধমকে থামালেও তার মুখে থাকে লাজুক হাসি, মিষ্টি হাসি। ওনাকে লজ্জা পেতে দেখে হেসে ওঠে সীতারা আর সিমিন। কোথায় কোথায় খোঁচাতে থাকে গভীর সারাফাত চৌধুরীর সাথে প্রেমের রোগের রোগী বানানোর অপরাধী হিসেবে। এই মুহূর্তে সীতারার পাশে দাঁড়িয়ে সিমিন চিংড়ি মাছ কাটছেন।
বাড়ির ছেলে মেয়েগুলো ওনার হাতে চিংড়ির মালাইকারি খুব পছন্দ করে। সায়ন তো একাই খাবে 3-4 পিস। খেতে খেতে বলবে, ও ছোট আম্মু, স্বর্ণের বরের দেখি সোনা বাঁধানো কপাল, শাশুড়ির হাতে অমৃত খাবার ফ্রিতে খেতে পারবে। এই কথা শুনে শীতল স্বর্ণের দিকে একবার তাকিয়ে গাল ভর্তি হেসে জবাব দিবে, শুধু আপুর না, আমার বরেরও। এই কথা সায়নের খুব একটা পছন্দ হবে না। সে খাওয়া থামিয়ে সিরিয়াস কণ্ঠে প্রতিবাদ করবে, চিংড়ি ইলিশে তোর বড়ে অ্যালার্জি আছে, সে এসব খেতে পারবে না, আর খেলেও আমার ভাগে কম পড়বে, তাই সাদাসাদি করব না। শীতল বলবে, তুমি কি করে জানলে আমার বড়ে অ্যালার্জি আছে? সায়ন বলবে, জানি জানি, সব জানি। শীতল বলবে, কিভাবে জানো শুনি? সায়ন বলবে, শুধু আমি না, শুদ্ধও জানে, জিগাও রে। শীতল বলবে, শুদ্ধ ভাই আপনিও জানেন? শুদ্ধ বলবে, হুম। শীতল বলবে, বলুন না সেই সৌভাগ্যবান কে? সায়ন তার উত্তরে বলবে, তুইও জানিস তাকে। শীতল বলবে, চিনি, আমাদের চেনা জানার মধ্যে। শুদ্ধ বলবে, হুম। শীতল বলবে, আমাদের পাড়ার কেউ? সায়ন বলবে, হুম। শীতল বলবে, কে সে, প্লিজ বলুন না, বলুন। শুদ্ধ সেই উত্তরে বলবে, পাড়ার মোড়ে গাবু পাগলা। একথা শুনে শীতলের মুখে হাসি মিলিয়ে যাবে। অভিমানে এসে জড়ো হবে তার ডাগর ডাগর চোখের পাতায়। মুখ দিয়ে সমসময় লালা ঝরে এমন ছেলেকে বিয়ে করবে না। গাবু তার বর হতেই পারে না। অতপর সে সায়ন শুদ্ধর নামে নালিশ জানাবে তারাফাত চৌধুরীকে। খেতে বসে ছেলে মেয়েদের ঝগড়া দেখে হাসবে সকলে। বলা বাহুল্য, শুদ্ধ খায় অল্প স্বল্প। সব কিছুতেই খুঁতখুঁতে স্বভাব ছোটবেলা থেকেই। কোনো খাবার সে গপ গপ করে খেতে পারে না। যা খাবে সীমিত, পাতেও তুলবে পরিমাণ মতোই। এই ব্যাপারটা ওনার খুব ভালো লাগে, মুগ্ধ করে। তার ভাষ্যমতে থাকলেই যে খেতে হবে কিংবা নষ্ট করতে হবে এমনটা তো নয়, খাবারের মর্ম বোঝা উচিত। মোট কথা সেও চিংড়ি খায়, তবে একটাই সমস্যা, অ্যালার্জি। অগত্যা এই টেবিলে বসে সবাই খেলেও সে ছুঁয়ে দেখে না। ব্যাপারটা ভাবলে খারাপ লাগলেও কিছু করার নেই। এসব পূর্বেই কথাগুলো স্মরণ করে সিমিন মনে মনে হাসছিল। দোয়া করছিল পুরো পরিবারটা যেন আজীবন সুখে ভরা থাকে। তখন সিরাত ফোনে কথা বলতে বলতে রান্নাঘরের দিকে এলেন। ওনার মা আগের তুলনায় এখন সুস্থই আছেন, এজন্য তার মুখে হাসি ফুটেছে। কদিন পর মেজো যাকে হাসতে দেখে খুশি হলো দুই যা। সিরাত কথা বলে ফোনটা রেখে সিতারাকে বলল, ভাবি সামনেই তো রোজা মাস, রোজার আগে কোথাও থেকে ঘুরে এলে কেমন হয়? সিতারা বলল, কোথায় যাবি? সিরাত বলল, কাছে কোলে কোথাও যাই, অথবা চলো পিকনিক করি, বাচ্চাগুলো খুশি হবে। আচ্ছা শুদ্ধ কবে ফিরবে? সিতারা বলল, 2 দিন ধরে তাকে ফোনেই পাচ্ছি না, এত কিসের কাজ আল্লাহই জানে। সিরাত বলল, বিয়ে দিয়ে দাও, বউয়ের টানে বাইরে থাকার কথা মাথাতেও আনবে না। সিতারা বলল, রাজি হলে তো দিয়েই দিতাম, কিন্তু 2 বরযাতের একটা বরযাতও বিয়ে করতে রাজি না, তাদের নাকি সময় নেই। এই কথা বলতে না বলতেই শীতলের চিৎকার শোনা গেল। চুলা অফ করে কোনো মতে ছুটে গেলেন 3 যা। গিয়ে দেখেন শীতল ফোনের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে, কাঁপছে থরথর করে। শুদ্ধ ভাই করে ডেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফোনের দিকে। ততক্ষণে তার চিৎকার শুনে বাকিরাও ছুটে এসেছে। জিজ্ঞাসা করছে, কি হয়েছে, কি দেখে ভয় পেয়েছে, আর শুদ্ধর নাম ধরে চিৎকার করলো বা কেন? শুদ্ধ ঠিক আছে? শীতল ধাপ করে বসে পড়ল। তার শরীরে শক্তি যেন কেউ শুষে নিয়েছে। তবুও ঢোক গিলে ছলছল চোখে বড় মার উদ্দেশ্যে বলল, শুদ্ধ ভাই জেট থেকে লাফ দিয়েছে বড় মা, নিচে অনেক বড় বড় পাহাড়। সিতারা বলল, বলিস কি, তুই কি করে জানলি? শীতল বলল, ভিডিও কলে দেখলাম। সিতারা বলল, কই দেখি, আমাকেও দেখা। শীতল বলল, কল কেটে গেছে, আর লাগছে না। একথা বলে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল শীতল। রীতিমতো ফোপাচ্ছে সে। সারাফাত চৌধুরীও ততক্ষণে ছুটে এসেছেন, বসেছেন শীতলের পাশে। হাত বাড়িয়ে পানির গ্লাস নিয়ে খাওয়ার ইশারা করে শান্ত হতে বললেন। পানি খেয়ে সে গড় গড় করে বলল, কি কি দেখেছে। শীতলের কথা শুনে সবাই চিন্তায় পড়ে গেলেন। নিজেরাও যোগাযোগ করার চেষ্টা করলেন, ব্যর্থ হলো। শীতল তখনও ফোপাতে ফোপাতে বলল, বড় আপু শুদ্ধ ভাই বোধহয় রাগ করে এই সিদ্ধান্তটা নিয়েছে। তাছাড়া কেন জেট থেকে লাফ মেরে মরতে চাইবে বলো? সারাফাত চৌধুরী বললেন, রাগ? কিসের রাগ? শীতল বলল, ভাইয়া বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, আমাকে ফোন দিয়েছে বিয়ের কাজ কতদূর এগোলো জানার জন্য। দিনে 2বার আমাকে শুধায় বিয়ের কাজ কতদূর এগোলো। আসলে নিজের বিয়ের কথা মুখ ফুটে বলতে পারে না, তাই আমাকে বলে। প্লিজ বড় আব্বু, ভাইয়ের বউ দেখো। বউয়ের অভাবে ওনার মনের দুঃখ বেড়ে গেছে, সেই দুঃখ বোধহয় উনি সুইসাইডে করতে গেছেন। শীতলের কথা শুনে সিতারা আটকে উঠলেন। শীতলের থেকে ফোনটা নিয়ে নিজেই কল দিলেন শুদ্ধর নাম্বারে। না, পেলেন না। সিতারার চিন্তার মুখ দেখে শীতল পুনরায় বলল, বড় মা শুদ্ধ ভাইকে বিয়ে দিচ্ছ না বলেই সে এমন কাণ্ড ঘটিয়েছে। তোমরা আমার কথা শোনো, আমি এক ফোঁটাও মিথ্যা কথা বলছি না। সিতারা বলল, তুই বলি সে বিয়ের জন্য পাগল, অথচ আমি যখন জিজ্ঞাসা করলে সে তেলে বেগুনে জ্বলে ওঠে।
শীতল বলল, লজ্জা পায়। এমনকি আমাকে কি বলেছে জানো? বলেছে জোর করে বিয়ে করিয়ে দিতে, নয়তো অঘটন ঘটিয়ে ফেলবে। কতবার যে বললাম মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও, কেউ শুনলে না। বিয়ে শোকেই ভাইয়া এই পৃথিবীকে বাই বাই করে দিল বোধ হয়। সারাফাত চৌধুরী বললেন, কিছু হবে না মা, ভয় পেও না। শুধু এর আগেও স্কাই ডাইভিং করেছে। শীতল বলল, বড় আপু, নিচে বড় বড় পাহাড় ছিল। ও ও শুদ্ধ ভাই পড়ে যাচ্ছিল। হেঁচকি তুলতে তুলতে কথাটা বলল। সারাফাত চৌধুরী বলল, পড়তো না, ওর পিঠে ব্যাগ দেখেছো না? ওটাতে প্যারাশুট আছে। সময় মতো ব্যাগের চেন খুলে দিলেই আর পড়বে না, বাতাসে ভাসতে থাকবে। একথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। রিস্ক নিয়ে এসব করার কি দরকার? সে চোখ মুছল। এই সামান্য ব্যাপারটা বুঝে বোকার মতো কেঁদে ফেলল। ছি ছি। তখন তার মাথায় খেলে গেল একটা মেয়েও লাফ মারতে গেছে, ও লাফ মারতে দেখেছে। এদের এত সাহস! কত উঁচু ভবন থেকে নিচে তাকালেই তো বুক কাঁপে, বুক ধড়ফড় করে, দম আটকে আসে, আর কান্না পায়। শীতল আর থাকলো না, নিজের রুমে গিয়ে দরজা আটকে শুদ্ধকে মেসেজ করলো। মেয়েদের সাথে উড়াউড়ি হয়ে গেলে কল দিবেন, জরুরি কথা আছে। মেসেজটি সেন্ড করে তার মাথায় ক্লিক করলো। বড় আব্বু বোধহয় তাকে শান্ত করতে একথা বলল, নাকি ঘটনাটা সত্যি। তখন চিৎকার করলো, সবাই ছুটে এসেছিল। চিন্তা ভাসছিল সবার মুখে, কিন্তু একটা ভেবে সে দরজা খুলে সিঁড়িতে দাঁড়িয়ে দেখলো বড় মা প্রেশার বাড়িয়ে ফেলেছে। শ্রীরাম সিমিন চিন্তিত মুখে ওনার হাত পা দোলছে, মুখে কী সব বলছে। শখ আপু মায়ের পাশে বসে প্রেশার মাপছে। বড় আব্বু কাউকে বারবার ফোন করছে। তারপর তার ধারণা সঠিক, তাকে বুঝিয়ে দিল বড়রা তখন অভিনয় করলো। মনে মনে একথা ভেবে সে পুনরায় ডুগরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ছুট দিল রুমের দিকে। চোখের সামনে ভাসতে লাগলো শুদ্ধের লাফ মারার ভয়ঙ্কর দৃশ্যটা। ধরতে গেলে আমাদের জীবনটা খুবই ছোট। শুদ্ধর কাছে জীবনের মানে হলো মর্জি মতো জীবনের স্বাদ খুঁজে নেওয়া। খাওয়া দাওয়া আর ঘুম জীবনের মানে হতেই পারে না। সে তার জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করে। অ্যাডভেঞ্চার না হলে জীবনে মানে বড্ড পানসে। জীবন চলতি পথে সুখ ও দুঃখের কাহিনী সাজায়। এসব ভিড়ে তার মনে হয় জীবনকে নিয়ে একটু বাজি ধরা যাক। আজ হলেও মরতে হবে, কাল হলেও। ভাগ্যে যদি লেখা থাকে অবিবাহিত হওয়া, মারা যাবে, তাহলে সে কি কেউ ঠেকাতে পারবে? নিয়তি খণ্ডাতে পারবে? পারবে না, কখনো না। তাহলে হাত গুটিয়ে বেঁচে থাকবে কেন? অবশ্য জীবনে মায়া যাদের কম, তারা জীবন বাজি ধরতে পছন্দ করে, এটাই স্বাভাবিক। এই যে উড়ন্ত জেট থেকে লাফ মেরেছে, এটাও কি কম সাহসের ব্যাপার? তার দেখে ঐশ্বর্যও তাই করেছে। এই মেয়েকে দেখে অবাক লাগে। সাধারণত মেয়েরা সাপ খোপ দেখে ভয় কালঘাম ছুটিয়ে ফেলে, অথচ ঐশ্বর্য তার বিপরীত। খুব কম মেয়ে স্কাই ডাইভিং করার সাহস দেখায়। মুখে বললেও অনেকে শেষ মুহূর্তে এসে ফিরে যায়, নতুবা ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। কামরান অর্ক জেটের দরজার কাছে দাঁড়িয়ে ওদের দেখছে। দুজনেই বাতাসে গা ভাসিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে। ভয় ডয় নেই দুটোর। কামরান আর অর্ক নিজেরাও রেডি হয়ে তাকাচ্ছে একে অপরের দিকে। তারপর দু বন্ধু হাসতে হাসতে লাফ দিল। ওদের দেখে আরও 10-12 জন লাফ দিল। একজোড়া কাপড় নিজেদের এক বেল্টে বেঁধে একসাথে লাফ মেরেছে। মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরেছে ছেলেটা, চিৎকার করছে প্রাণপণে। সেই জায়গাটুকু মুহূর্তের মধ্যে পিঁমড়ার মতো আরও কয়েকজন দেখা গেল। ঐশ্বর্য দাপুটের সাথে দমে যাচ্ছে প্যারাশুটে। চোখে মুখে অত্যাধিক খুশির মাত্রা। স্কাই ডাইভিং তার কাছে খুব পছন্দের রাইড। এই রাইডে লাইফ রিস্ক আছে, মারাত্মক খুশিও আছে। মোদ্দা কথা, লাইফ রিস্ক আছে বলেই তার ভালো লাগে। সে আকাশপানে একবার তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ তাকিয়ে আছে নিচে থাকা বিশাল সমুদ্রের দিকে। টলটল করছে নীল পানি, উপর থেকে অসাধারণ লাগছে। ভাবছে অন্য কথা, মুখে মিটিমিটি হাসি। তার থেকে কিছুটা দূরে অর্কের ডাক শুনে শুদ্ধ সেদিকে তাকালো। অর্ক দাঁত কেলিয়ে চিৎকার করে বলল, চল ফিরে যাই। শুদ্ধ বলল, তোরা যা। অর্ক বলল, শীতল কাঁদছে ভাই।